ঠোঁট প্রসারিত করে হাসল তীব্র। দিবাকে টান দিয়ে নিজের দিকে টেনে আনলো, দুগাল ধরে বলল, আর কত শাস্তি দিবে জান? আমার থেকে দূরে গিয়ে অনেক পুড়িয়েছ, সব হজম করেছি, এখন আর দূরত্ব মানব না। আপনিই তো বলেছিলেন আপনার থেকে দূরে থাকতে। সেটা বলছিলাম ঠিকই, কিন্তু আমি বুঝতে পারিনি আমিও তোমাকে ভালোবেসে ফেলবো। তুমি যখন 2 বছর আমাকে ইগনোর করলে, তখনই নিজের অনুভূতি সম্পর্কে জানতে পারি। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম তোমাকে প্রপোজ করব, কিন্তু তার আগেই তুমি পাড়ি জমিয়েছিলা সুইজারল্যান্ডে। তুমি জানো সেদিন আমি চিৎকার করে কেঁদেছিলাম? তুমি জানো সেদিন আমি চিৎকার করে কেঁদেছিলাম? প্রতিদিন নিয়ম করে তোমার ছবির দিকে তাকিয়ে কথা বলেছি, কয়েকশত অভিযোগ করেছি, উন্মাদের মতন তোমাকে চারিদিকে চোখ বুলিয়ে খুঁজেছি, কিন্তু পাইনি। তুমি তো আমাকে শাস্তি দিতে চলে গিয়েছিলে। কেন এত দেরি করলেন আমাকে ভালোবাসতে? তাহলে তো আর এতদিন কষ্ট পেতে হতো না। সরি জান, আমি সব কিছুর জন্য সরি। তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমি শেষ হয়ে যাব। আমি বাবা মাকে বলবো আমি তাদের পছন্দ করা ছেলেকে বিয়ে করতে রাজি। চুপ, একদম না, খুন করে ফেলবো। তুমি শুধু আমার, বলো না, তুমি শুধু আমার, বলো বলো দিবানি, বলো। তীব্র কেঁদে দিয়েছে। তীব্রর কান্না দেখে দিবানি নিজেকে শক্ত রাখতে পারল না, নিজেও কেঁদে দিল। হ্যাঁ ইঞ্জিনিয়ার সাহেব, আমি শুধুই আপনার, আর আপনিও শুধু আমার, আমার ইঞ্জিনিয়ার সাহেব। চোখে জল নিয়েও হেসে ওঠে তীব্র। পাশে থাকা চেয়ারে বসে দিবানিকে কোলে নিয়ে নেয়, শক্ত করে জড়িয়ে ধরে। দিবানিও গলা জড়িয়ে ধরে, তীব্রর কাঁধে মাথা রাখে। দুজনেই দৃষ্টি একে অপরের দিকে, এত বছরের না দেখার তৃষ্ণা মেটাচ্ছে। আর দূর আকাশ থেকে চাঁদও বুঝি তাদের দেখছে। চারিদিকে বাতাস বইছে, ভোরের আলো ছাড়ছে ধরণীতে। ফট করে চোখ খুলে তাকালে তীব্র। কাল রাত দুজনকে দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিল। দিবার দিকে তাকিয়ে চোখ ফেরানো দায় হয়ে যাচ্ছে তীব্রর কাছে। ঘুমন্ত মানুষকে এত সুন্দর লাগে সেটা সে দিবানীকে না দেখলে বুঝতে পারত না। আস্তে আস্তে দিবাকে ডাক দিল, কানের কাছে মুখ নিয়ে বলল, জান উঠো, সকাল হয়ে গেছে। কেউ আমাকে এভাবে দেখলে খারাপ ভাববে। হালকা নড়ে চড়ে আবারও শান্তিতে ঘুমাচ্ছে দিবা। তীব্র হতাশ শ্বাস ছাড়ে। দিবার মাথা চেয়ারে হেলান দিয়ে রেখে উঠে দাঁড়ায়। তারপর দিবাকে কোলে নিয়ে ব্যালকানি থেকে রুমে এসে বিছানায় শুয়ে দেয়। কপালে কারো ভালোবাসার স্পর্শ দিয়ে ব্যালকানির দিকে চলে যেতে নেবে, তখনই দিবা হাত টেনে ধরে টান দেয়। তাল সামলাতে না পেরে দিবার উপরে গিয়ে পড়ে তীব্র। দিবা তা ঘুম বাদ দিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আমতা আমতা করে বলল, আমি তো শুধু আপনাকে আটকাতে চেয়েছিলাম, বুঝিনি এমন হয়ে যাবে। কথাটা বলে হে হে করে হাসার চেষ্টা করলো দিবা। তীব্র ঠোঁট কামড়ে হাসে, দিবার গলায় মুখ ডুবিয়ে দেয়। কেঁপে ওঠে দিবা, তীব্রর শার্ট খামছে ধরে, কাঁপা কাঁপা কণ্ঠে বলে, কি করছেন আপনি? মুখ তুলে তীব্র দিবার দিকে তাকায়, আদুরে ভঙ্গিতে বলে, এখন একটু অল্প আদর করলে কি খুব ক্ষতি হবে জান? বেশি না, অল্পই করব। এমন আবদার দিবা ফেলতে পারবে কি করে? কিছু না বলেই জড়িয়ে ধরে তীব্রকে। নিজের থেকে দিবাকে ছাড়িয়ে দিবার 2 হাত বিছানায় চেপে ধরে তীব্র। দিবানি মাথা নিচু করে আছে। তাকা আমার দিকে। দিবা তবুও মাথা না তুলে আরও নুয়ে যায়। তীব্র মুচকি হেসে দিবার গলায় আবারও মুখ ডুবিয়ে দেয়। কেঁপে ওঠে দিবা, তীব্র শার্ট ও চুল খামচে ধরে। গাঢ় চুম্বন দিয়ে মুখ তুলে দিবার দিকে তাকায় তীব্র। দিবা এবার তার দিকেই তাকিয়ে আছে। দেরি না করে দুজনে ওষ্ঠদয় মিলিত করে দেয় তীব্র। দিবা প্রথমে নিজেকে সামলে নেয়, তারপর নিজেও তাল মেলাতে থাকে। হঠাৎ করে তীব্র ছেড়ে দেয় দিবাকে, কিন্তু দিবা ছাড়েনি। তীব্রকে কাছে টেনে নিয়ে ওষ্ঠদয় মিলিত করে দেয়। এই তো চেয়েছিল তীব্র। অনেকক্ষণ পরে দিবা ছেড়ে দেয়। দুজনেই জোরে জোরে শ্বাস নিচ্ছে। দিবা লজ্জায় তীব্রের বুকে মুখ লুকায়। হালকা হেসে তীব্র বলে, এবার তো ছাড়ো জান, আমাকে তো যেতে হবে। দিবা ছেড়ে দেয়। তীব্র আবারও দিবার কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দেয়। দিবা দেরি না করে নিজেও তীব্রর কপালে ঠোঁট ছোঁয়ায়। প্রাপ্তির হাসি হেসে তীব্র ব্যালকানি দিয়ে চলে যায়।
বালিশে মুখ লুকাই দিবা, তখনই তার ফোন বেজে ওঠে। তাহি কল করেছে। কিছুক্ষণ কথা বলে রেখে দিল। মূলত তাহি কল করেছিল আজ তারা সবাই বিকেলের দিকে ঘুরতে বেরোবে। সবাই বলতে নিষ্প্রভ, তাহি, দিবা, তীব্র। আহাত আর কেউ থাকবে কি না সেটা আপাতত জানে নাই। সময় আসলে দেখা যাবে কে কে যায়। বিকাল 5টা। নিষ্প্রভের সাথে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়ে আছে দীপা। মূলত তারা আর বাকিদের জন্য অপেক্ষা করছে। সবাই এলে একসাথে হালকা নাস্তা করে তারপর ঘুরবে। কিছুক্ষণের মধ্যেই তীব্রর বাইক এসে থামলো। বাইকের পিছনে আহাত আছে। বাইক থামিয়ে নেমে এলো তারা। আজ ছেলেরা সবাই কালো পড়েছে। নিষ্প্রভ কালো শার্ট, কালো প্যান্ট। আহাত ও তীব্রও এক। দিবা কালো ও সাদার মধ্যে শাড়ি পরেছে, চুলগুলো ছেড়ে দেওয়া। তীব্র তো চোখই ফেরাতে পারছে না। তোমাকে খুব সুন্দর লাগছে দিবা। আহাতের কথায় তীব্র ধ্যান ভাঙে। সে দিবার দিকে তবুও তাকিয়ে আছে। হালকায় সে দিবা উত্তর দেয়, ধন্যবাদ ভাইয়া। আহাত সৌজন্যমূলক হেসে নিষ্প্রভের পাশে গিয়ে দাঁড়ায়। তীব্র একটু দিবার দিকে গা ঘেঁষে দাঁড়ায়। দিবার হাত ধরে সবার সামনে লুকিয়ে চুমো দেয় হাতের পাতায়। কেউ না দেখলেও আহাত ঠিকই দেখে নেয়। সে মনে মনে দীর্ঘশ্বাস ছাড়ে, কারণ সে আগে কিছুটা আন্দাজ করতে পেরেছিল। হালকা হেসে নিষ্প্রভের সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে। তোমাকে শাড়ি পরতে কে বলেছে? তীব্রর কথায় মন খারাপ হয় দিবার। মুখ গোমরা করে বলে, কেন, সুন্দর লাগছে না? সুন্দর লাগছে না মানে? আমার তো ইচ্ছে করছে তোমাকে এক্ষুনি তুলে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলতে। আমাকে পাগল করার জন্য এমন করছো, তাই না? হ্যাঁ, আপনাকে পাগল করার জন্যই শাড়ি পরেছি, যাতে আর কোনো মেয়ের দিকে কখনো না তাকান। আপনার চোখ সবসময় আমার দিকেই থাকবে, অন্য কারোর দিকে তাকাবেন তো খুন করে ফেলবো। ফিস ফিস করে তীব্র ও দিবা কথা বলে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে তাহির এন্ট্রি হয়। বাইক নিয়ে এসে নিষ্প্রভের সামনে থামায়। চারিদিকে মানুষ হা করে তাকিয়ে আছে। তাহির বাইক থেকে নামার স্টাইল জোশ। ঠোঁট কামড়ে হাসে নিষ্প্রভ। ততক্ষণে তাহি ওদের সামনে এসে দাঁড়িয়েছে। এসে দিবার দিকে এগিয়ে যায়। তাহিকে দেখেই দিবা মুখ গোমরা করে নেয়। তাহি কালো পড়েছে। এ আবার নতুন কি? সবসময় তো কালোই পরে। শ্যামলা রঙের হলেও কালো খুব মানায় তাহিকে। কালো শার্ট, কালো প্যান্ট, উপরে জ্যাকেট, ব্ল্যাক শু, সানগ্লাস গলায় ঝুলানো, ঠিক যেমন নিষ্প্রভ, তীব্র ও আহাত পড়েছে। দিবা মুখ গোমরা করতে দেখে হালকা হাসে তাহি। দিবা বলেছিল শাড়ি পরতে, কিন্তু তাহি। দিবার গোমরা মুখে হাসি ফোটানোর জন্য তাহি প্রথমেই জড়িয়ে ধরে দিবাকে, কিন্তু তবুও দিবা মুখ গোমরা করেই আছে। দিবার কানের কাছে মুখ এগিয়ে নিয়ে ফিসফিস করে তাহি বলে, আমি কিন্তু জানি তুই আর তীব্র ভাই যে তলে তলে হেলিকপ্টার চালাস। ফিসফিস করে বললেও তীব্রর পাশে থাকায় শুনে ফেলে। তীব্র দিবার দিকে তাকিয়ে মুচকি হাসে। দিবাও ঠোঁট কামড়ে হেসে লজ্জার মাথা নিচু করে নেয়। একটু সরে এসে তাহি বলে, যাক, মহারানীর মুখে হাসি ফুটেছে। নিষ্প্রভের পাশে গিয়ে দাঁড়ায় তাহি। না তাকিয়ে বলে, কি ব্যাপার ডাক্তার সাহেব, আপনি এত চুপচাপ? মৌনতার জন্য ডিগ্রি করবেন নাকি? অবশ্য আপনি চাইলে আমি নোবেল দিতে পারি, নেবেন? তাহি এমন করে বলছে যে নিষ্প্রভ ছাড়া সবাই হেসে দিয়েছে। শুধু নিষ্প্রভই হাসেনি। কটপট করে তাহির দিকে তাকিয়ে আছে। নিষ্প্রভের রাগকে পাত্তা না দিয়ে তাহি বলল, এইভাবে কি দেখছেন? আমাকে কি আজ একটু বেশি সুন্দর লাগছে? নিষ্প্রভ কিছু না বলে চুপচাপ গোমরা মুখ করে রাস্তার দিকে তাকিয়ে আছে। নিষ্প্রভের এমন করার কারণ হলো দিবার মতো সেও তাকে শাড়ি পরতে বলেছে, কিন্তু তাহি পরেনি। তাহি নিষ্প্রভের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নেয়। কিছু বলবে তখনই উর্মিলা এসে তাদের সামনে দাঁড়ায়। উর্মিলা এসে কিছুক্ষণ নিষ্প্রভের সাথে কথা বলে। বুঝতে পারে তারা ঘুরবে, আর উর্মিলাও ঘুরতে বেরিয়েছিল। তাই নিষ্প্রভ তাদের সাথে ঘোরার জন্য উর্মিলাকে অফার দেয়। উর্মিলাও রাজি হয়ে যায়। এদিকে তাহির রাগ সপ্তম আসমানে। চোখ দিয়ে উর্মিলা ও নিষ্প্রভকে ভস্ম করে দিবে এমন। তোমাকে শাড়িতে অনেক সুন্দর লাগছে উর্মিলা। উর্মিলা নিষ্প্রভের কথায় হালকা হেসে ধন্যবাদ দেয়।
এইদিকে তাহির রাগ দ্বিগুণ বাড়ানোর জন্য নিষ্প্রভের উর্মিলাকে উদ্দেশ্য করে প্রশংসা করার কথাটাই যথেষ্ট ছিল। রাগে তাহি নিষ্প্রভের হাতটা ছেড়ে দিয়ে নিষ্প্রভকে ধাক্কা মারে। তাতে নিষ্প্রভ উর্মিলাকে নিয়ে একটুর জন্য পড়ে যেত, কিন্তু আহাত ধরে নেয়। রাগে নিষ্প্রভ তাহিকে সবার সামনে থাপ্পড় মারে। এতে সবাই অবাক হয়ে যায়, সাথে নিষ্প্রভ নিজেও। সে এটা কী করলো? নিষ্প্রভের দিকে কিছুক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল তাহি। বাইকের কাছে গিয়ে হেলমেট হাতে নিয়ে পড়ে নিল। এইটার কারণটা কেউ বোঝেনি, তবে নিষ্প্রভ বুঝেছে। তাহি কাউকে চোখের পানি দেখাতে চায় না। এই মেয়েটা এত স্ট্রং, নিজের অনুভূতি কষ্ট লুকিয়ে রাখতে পছন্দ করে। আর সে কিনা নিজেই তার পাখিটাকে কষ্ট দিল। নিজেকে নিজের খুন করতে ইচ্ছে করছে নিষ্প্রভের। চলো সবাই রেস্টুরেন্টের ভিতরে হালকা নাস্তা করে রওনা দিতে হবে তো। আহাতের কথায় সবাই রেস্টুরেন্টের ভিতরে ঢুকে যায়। তাহি গিয়ে এক কোণায় বসে পড়ে, ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। নিষ্প্রভ অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে তাহির দিকে। সবাই হালকা নাস্তা করে বেরিয়ে আসে রেস্টুরেন্ট থেকে। কে কার বাইক দিয়ে যাবে সেটা সবাই ভাবছে। সুযোগ বুঝে নিষ্প্রভ বলে, শোন আহাত, তুই উর্মিলাকে নিয়ে আমার বাইকে যা, আর তীব্র তুই দিবাকে নিয়ে তোর বাইক দিয়ে যা। আর তুই কিসে আসবি? তীব্রর কথায় নিষ্প্রভ হালকা হেসে বলে, তাহির বাইক নিয়ে তাহির সাথে যাব। আহাত আর উর্মিলা সবার আগে চলে যায়। তারপর তীব্র বাইক উঠে বসে দিবা। দু হাত দিয়ে তীব্রকে জড়িয়ে ধরে। হালকা হেসে তীব্র বাইক স্টার্ট দিয়ে আহাতকে ফলো করে চলে যায়। অবশেষে নিষ্প্রভ গিয়ে তাহির বাইকে তাহির পিছনে বসে পড়ে। পিছন থেকে তাহির কোমর জড়িয়ে ধরে। ছাড়ুন। না, ছাড়বো না। দেখুন। দেখাও। কটমট করে তাহি পিছন ফিরে নিষ্প্রভের দিকে তাকায়। সেই সুযোগে নিষ্প্রভ তাহির দুই গাল ধরে বলে, ক্ষমা করে দাও জান, আই এম সরি। আমি তোমাকে কখনো চড়মাতে চাইনি। তুমি ধাক্কা দেওয়া আমি উর্মিলার উপর পড়ে যেতাম, তাই তোমার উপর রাগ হয়েছিল। প্লিজ পাখিটা, রাগ করে থেকো না। এই দেখো না, কান ধরছি। আর কখনো কোনো মেয়ের প্রশংসা করবো না। কোনো কথা না বলে দীর্ঘশ্বাস ছাড়ে তাহি। নিষ্প্রভ আবার বলে, প্লিজ শোনা, কথা বলো, এভাবে মুখ ফিরিয়ে নিও না। একটা কথা কি জানেন ডাক্তার সাহেব, কিছু কাঙ্ক্ষিত জিনিস পেয়ে গেলেই না সবাই ভাবে সেই জিনিসটা তো আমারই থাকবে। যাই হয়ে যাক না কেন, সেটা আমারই থাকবে। তবে কেউ এটা চিন্তা করে না সব কিছুরই মেয়াদ আছে। যেমন একটা মানুষেরও সহ্য শক্তির কষ্ট আছে। নিষ্প্রভ খুব ভালোভাবে বুঝতে পারছে সে কতটা কষ্ট দিয়েছে তাহিকে। কোনো কিছু না ভেবেই তাহিকে দু হাত দিয়ে চাপড়ে ধরে নিষ্প্রভ। প্লিজ পাখি, তুমি কষ্ট পেও না। আমি খুব সরি, আর কখনো এমন হবে না। আমি চর মারাতে কষ্ট পাইনি ডাক্তার সাহেব। আপনি আমার সামনে অন্য কারো প্রশংসা করেছেন, সেটা আমার কলিজায় গিয়ে লেগেছে। আর হবে না শোনা, প্লিজ, সরি তো। আর হবে না। তোমাকে আমি কখনো তোমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করতে বলবো না, বা পড়তেও বলবো না। তোমার যেটাতে কমফর্ট ফিল হয় সেটা পড়ো। তাহি আর কিছু না বলে বাইক স্টার্ট দেয়। নিষ্প্রভ বুঝতে পারে তার পাখি অভিমান কমেনি এখনও। জঙ্গলের মতো জায়গাটা, এক সাইডে পাহাড়। সেই পাহাড়েই উঠেছে সবাই। পাহাড়ের উপরে উঠে সূর্য মামার ডুবে যাওয়া দেখছে সবাই। কি সুন্দর সে দৃশ্য। ইতিমধ্যে দিবা অনেক পিক তুলে ফেলেছে, সাথে তীব্রর সাথেও কাপল পিক তো আছেই। দিবার হাসি মুখের দিকে তাকিয়ে মুচকি হাসে তীব্র। এই মেয়েটাকে একসময় এত কষ্ট দিয়েছে সে, এত অবহেলা করেছে। আচমকা দিবাকে হ্যাচকা টানে নিজের সাথে মিশিয়ে নেয় তীব্র। হকচকিয়ে তাকায় দিভা, ফিসফিস করে বলে, আরে কি করছেন? সবাই আছে তো, দেখে ফেললে কি ভাববে? যাই ভাবুক, আমার এখন প্রেম পাচ্ছে। আমি এখন তোমার সাথে প্রেম করব। কি তাই বলে এখন? আরে এখানে আমার নিজের বড় ভাই আছে, মান সম্মান কিচ্ছু থাকবে না। জোর করে নিজেকে ছাড়িয়ে নেয় দিবা। মুখ গোমড়া করে তাকিয়ে রয় তীব্র। সে বুঝতে পেরেছে তাকে খুব শীঘ্রই বিয়ে করতে হবে। এইভাবে আর কতদিন লুকিয়ে প্রেম করবে? দিবা ঠিকই বলেছে, নিষ্প্রভ দেখলে মান সম্মান থাকবে না তার। আর তীব্রই বা কী জবাব দেবে? বন্ধুর বোনের সাথে যেহেতু প্রেম করছে, খুব তাড়াতাড়ি বিয়ে করতেই হবে, না হলে পাছে নিষ্প্রভ জেনে গেলে ভুল বুঝবে। এতে বন্ধুত্বের সম্পর্কের ফাটল ধরতে পারে। আচমকা দিবা হাত ধরে টানায় ভাবনা থেকে বের হয় তীব্র। হালকা হেসে আবারও দিবাকে পিক তুলে দিতে থাকে। তার হবু বউ এখন তাকে ক্যামেরাম্যান বানিয়েছে।
এক দৃষ্টিতে সন্ধ্যার আকাশ দেখতে ব্যস্ত ছিল উর্মিলা। তখনই আহাত তার পাশে এসে বলে, মিস উর্মিলা, আপনি চাইলে আমি আপনার ক্যামেরাম্যান হতে পারি। ধন্যবাদ দিয়ে নিজের ফোন আহাতের দিকে এগিয়ে দেয় উর্মিলা। আরও ব্যস্ত হয়ে পড়ে ছবি তোলাতে। দুহাত পকেটে গুজে দাঁড়িয়ে আকাশের দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে তাহি। নিষ্প্রভ তার পিছনেই দাঁড়িয়ে আছে, মূলত অভিমান ভাঙানোর চেষ্টা করছে। কিন্তু তাহি তো তাহি। আচমকা নিষ্প্রভ তাহির হাত দুটো পকেট থেকে টান দিয়ে বের করে মেলে ধরে, সাথে নিজের হাতও। পিছন দিকে তাহির সাথে একেবারে মিশে হাত মিলিয়ে দাঁড়িয়ে থাকে। ছবি তুলতে থাকা আহাতকে ইশারা দেয়, বোঝায় তাদের এই মুহূর্তের ছবি তুলতে। আহাতও বন্ধুর ইশারা বুঝতে পেরে ছবি তুলে নেয়। আর কত অভিমান করে থাকবে আমার দোষী রানী? আমি অভিমান করে নেই, ছাড়ুন আমাকে, সবাই দেখছে। দেখো, তুমি যদি এবার না হাসো তো আমি সবার সামনে তোমাকে কিস করব। তাও আমাদের ফার্স্ট কিস হবে এটা। চোখ বড় বড় করে তাকায় তাহি, কটমট করে বলে, চুপ করুন অসভ্য ডাক্তার, মুখে লাগাম টানুন। না, আমি চুপ করব না। তুমি যদি না হাসো তাহলে আমি সত্যি কিস করব। তাহি কিছু বলল না, চুপ করে দাঁড়িয়ে রইল। কি হলো, হাসবে না তো? ঠিক আছে, আমি তোমাকে এখন সবার সামনে কিস করব। তাও আমাদের ফার্স্ট কিস। যদিও আমি চাইনি বিয়ের আগে এসব কিস টিস করতে। বলেই নিষ্প্রভ নিজের মুখ এগিয়ে নিতে থাকে তাহির দিকে। তৎক্ষণাৎ তাহি নিষ্প্রভকে জড়িয়ে ধরে। প্রাপ্তির হাসি হাসে নিষ্প্রভ। কি, তোমাকে বলেছি হাসতে আর তুমি জড়িয়ে ধরেছ? নট ব্যাড, তবে হাসতে হবে। দেখি একটু হাসে তো। ঠোঁট কামড়ে হাসে তাহি। সেই হাসি দেখে নিষ্প্রভ বুকে হাত দিয়ে বলে, হাই মেমার যাওয়া। এবার ঠোঁট প্রসারিত করে হাসে তাহি। নিষ্প্রভও হাসে। তাহির হাত নিজের হাতে মুঠোয় নেয়। দুজন দুজনের দিকে তাকিয়ে হাসতে থাকে, যদিও তাদের হাসির শব্দ নেই, যাকে বলে নিঃশব্দের হাসি। ভালোবাসি তাহি পাখি। হুম কি হুঁ? হুম কি হুঁ? তুমিও বলো। কি বলবো? ভালোবাসি বলো। আপনি আমার সব অপূর্ণতার মাঝে পূর্ণতা ডাক্তার সাহেব। আপনি আমার সব অপ্রাপ্তির মাঝে সেরা প্রাপ্তি। তবু বলবে না ভালোবাসি? ভালোবাসি নিষ্প্রভ, ভালোবাসি ডাক্তার সাহেব, খুব ভালোবাসি। মুগ্ধ হয় নিষ্প্রভ তাহির মুখের প্রথমবার নিজের নাম ও ভালোবাসি শুনে। ইস, নিষ্প্রভের তো ইচ্ছে করছে সব বাধা নিয়ম ভেঙে তাহিকে নিয়ে অজানার পাড়ি জমাতে, কোনো দূর অজানায় হারিয়ে যেতে। অনেকটা সময় কেটে গেছে। সময় তখন রাত 8টা ছুঁই ছুঁই। পাহাড় থেকে নেমেই জঙ্গলের পাশ দিয়ে নামতে থাকে সবাই। তখনই একটা অদ্ভুত শব্দ সবার কানে আসে। প্রথমে কেউ পাত্তা দেয়নি, কিন্তু হঠাৎ একটি মেয়ের চিৎকারের শব্দ ভেসে আসে। সবাই হকচকিয়ে যায়। শব্দের উৎস খুঁজতে খুঁজতে তাহি বলে, মনে হচ্ছে জঙ্গলের ভিতর থেকে চিৎকারের আওয়াজ আসছে। কেউ বিপদে পড়েছে, আমি যাচ্ছি। বলেই তাহি জঙ্গলের ভিতর দিকে দৌড়ে যেতে থাকে। নিষ্প্রভ পিছু পিছু দৌড়ে যায়। বাকিরাও তাদের পিছনে দৌড়ে যেতে থাকে। জঙ্গলের বেশ ভিতরেই চলে এসেছে সবাই। চারিদিকে অন্ধকার, ফোনের লাইট অন করা সবার। চারিদিকে তাকিয়ে কারোর চোখে কিছু পড়ছে না, কিন্তু কিছুক্ষণ আগেই তো কারোর চিৎকারের আওয়াজ ভেসে আসছিল। ভয়ে দিবা তীব্রর হাত খামচে ধরেছে। সবার দিকে তাকিয়ে বলে, চলো আমরা চলে যাই, না হলে যে কোনো বিপদ হতে পারে। চোখ মুখ শক্ত করে তাহি বলে, এভাবে কি করে যেতে পারি? কেউ অবশ্যই বিপদে পড়েছে। চারিদিকে লাইট মারো, দেখো কিছু দেখা যায় কিনা। সবাই আবারও চারিদিকে লাইট দিয়ে দেখতে থাকে। তাহি চারিদিকে ঘুরে ঘুরে দেখছে। তখনই ওর কানে শব্দ ভেসে আসে। সাধারণত কেউ মুখ চেপে ধরে রাখলে এরকম শব্দ বের হয় মুখ থেকে। বিচক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে চারিপাশে চোখ ঘুরিয়ে দেখে নেয়। যেহেতু তাহি একজন সিআইডি অফিসার, তাই সবসময় পিস্তল থাকে সাথে। তবে সেটা কারোর চোখে পড়ার মতো নয়। খুব সাবধানে পিস্তল বের করে তাহি। সবাই তাহির হাতে পিস্তল দেখে ভড়কে যায়। তাহি ইশারায় চুপ থাকতে বলে আর ওর পিছনে আসতে বলে। পিস্তল ধরে খুব সাবধানে শহীদ জঙ্গলে আরও গভীরে ঢুকতে থাকে তাহি, পিছনে বাকি সবাই। তোমরা সবাই এখানেই দাঁড়িয়ে থাকো, আমি আবার যেদিক দিয়ে এসেছি মানে পিছন দিকটা আবার ঘুরে আসছি। বলে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে পা বাড়ায় তাহি। নিষ্প্রভ পিছন পিছন আসে। তাহির সামনে যাওয়ার সময় কাউকে সরে যেতে দেখেছে। আবারও চারিদিকে চোখ বোলায় তাহি। চারিপাশটা কেমন ভয়ঙ্কর হয়ে উঠেছে।
নিস্তব্ধতা গ্রাস করছে। একটি মোটা গাছের পিছনে কারোর পা দেখতে পাই তাহি। সাবধানের সহিত এগিয়ে যায়, গাছটার সামনে গিয়ে পিস্তল তাক করে লুকিয়ে থাকা ব্যক্তির উপর। তৎক্ষণে নিষ্প্রভ চলে এসেছে। একটি মেয়ের মুখ চেপে ধরে রেখেছে কোনো ব্যক্তি। অন্ধকারে কারোর মুখই স্পষ্ট নয়। পিস্তল তাক করে তাহি বলে, ছাড়ো মেয়েটিকে। মেয়েটির মুখ ছেড়ে দেয় ব্যক্তিটি। ছাড়া পাওয়া মেয়েটা হাঁপাতে থাকে, জোরে জোরে নিঃশ্বাস নেয়। মুখ চেপে ধরা ব্যক্তিটি শার্টের কলারটা ধরে ঝাঁকিয়ে তাহি প্রশ্ন করে, হু আর ইউ? একটা মেয়েকে এভাবে মুখ চেপে ধরে লুকিয়ে বা কেন ছিলে? বিশ্বাস করুন, আমরা কিছু করিনি। আর আমি আমরা দুজন লুকিয়েছিলাম যাতে কেউ আমাদের দেখতে না পারে। আর আলিশার মুখ চেপে ধরেছিলাম কারণ ও বেশি কথা বলে। যদি ধরা পড়ে যায় তাহলে ওরা আমাদের মেরে ফেলতো। বিশ্বাস না হলে আলিশাকে জিজ্ঞাসা করুন। হ্যাঁ, আনান ঠিকই বলেছে। আসলে আমরা ওই খারাপ লোকগুলো থেকে বাঁচার জন্য এভাবে লুকিয়েছিলাম। সন্ধিয়ান হয়ে প্রশ্ন করে তাহি, তাহলে চিৎকারের আওয়াজ যে ভেসে আসছিল সেটা কার? সেটা আমারই। ওরা আমাকে ধরে ফেলেছিল, তাই চিৎকার করেছিলাম। পরে আনান আমাকে জোর করে ছাড়িয়ে নিয়ে দৌড়াতে দৌড়াতে গভীরে চলে আসে, আর আমরা এভাবে লুকিয়ে থাকি। তোমরা যাদের কথা বলছো কে তারা? আর তোমাদেরই বা কেন অ্যাটাক করেছিল? আমরা দুইজন গোয়েন্দার ইনভেস্টিগেটর। এখানকার অনেক মানুষ থানায় কমপ্লেন করতো এখানে মানুষ উধাও হয়ে যায়, পরে কয়েকদিন পরে লাশ পাওয়া যায়। সব লাশের এই চোখ, কিডনি, হার্ট এগুলো থাকে না, মানে তাদের এগুলো নিয়ে নেয়। হোয়াট? কতদিন ধরে এমন ঘটছে? অনেক দিন ধরেই। এখানে পুলিশটা কোনো পদক্ষেপ নেয়নি বা তদন্ত করেনি? করেছিল, তবে কেউই কোনো কিছু বের করতে পারেনি। আমরা তো এই কেসের জন্যই আজ এই জঙ্গলে এসেছিলাম। এই জায়গার প্রতিটি জায়গা দেখতে চেয়েছিলাম, তাই জঙ্গলেও ঢুকে পড়ি। বাকি কথা পরে শুনবো, আগে তোমরা চলো। নিষ্প্রভ গিয়ে বাকি সবাইকে নিয়ে আসে। সবাই একসাথে সাবধানে জঙ্গলের ভিতর থেকে বের হয়। তাহি আনান ও আলিশার ফোন নাম্বার নিয়ে নেয়। কাল তারা দেখা করবে, তারপর বাকিটা জানাবে। আপাতত সবাই বাড়ির দিকে রওনা দেয়। সবার মনে একটাই চিন্তা, কে বা কারা এমন করতে পারে। তাহির মনেও একই ভাবনা, কোনো অবৈধ ব্যবসায়ী বা খারাপ কাজের সাথে যুক্ত এমন লোকেরা এসে পড়েছে। তারা হয়তো এগুলো বিক্রি করে। নিষ্প্রভ দিবাকে নিয়ে বাড়ি চলে যায়। তীব্র ও আহাত চলে যায়। রয়ে যায় উর্মিলা ও তাহি। তাহি কোনো দ্বিধা ছাড়াই বলে, তুমি চাইলে আমি তোমাকে লিফট দিতে পারি। বিনা ব্যাগকে তাহি বাইকে উঠে যায় উর্মিলা। সে ভয় পেয়ে আছে জঙ্গলের ঘটনাটা নিয়ে। ভয় পাচ্ছ? তাহির প্রশ্নে উর্মিলা ঢোক গেলে আমতামতা করে বলে, কিছুটা। ভয় পেও না, এরকম অহরহ ঘটনা ঘটে আমাদের চারদিকে। তবে সব ঘটনার সঠিক তদন্ত হয় না। আমি এইখানের এই কেসটার দায়িত্ব নিব। সে হয়তো নিবেই। তুমি তো একজন আইনের রক্ষক, আর তুমি যথেষ্ট সাহসী। আর কোনো কথা না বলে বাইক স্টার্ট দেয় তাহি। উর্মিলাকে ওর বাসার সামনে নামিয়ে দেয়। নিজের বাসা থেকে রওনা হয়। বাসায় এসে ফ্রেশ হয়ে ল্যাপটপ নিয়ে বসে তাহি। তারা যে জায়গায় গিয়েছিল সেই জায়গাটা সাধারণত একটা গ্রাম। গ্রামটির নাম মির্জাপুর। মির্জা বংশের জমিদার বাড়ি এখনও রয়েছে সেখানে। আর জঙ্গলটি জমিদার বাড়ির কয়েক রাস্তার পরেই অবস্থান করছে। হালকা খাবার খেয়ে ঘুমানোর প্রস্তুতি নেয় তাহি। তখনই তার ফোন বেজে ওঠে। স্ক্রিনে ডাক্তার সাহেব নামটি জলজল করছে। স্মিত হেসে তাহি কল রিসিভ করে কানে ধরে। ওপাশ থেকে নিষ্প্রভ বলে, কি করেছেন মহারানী? এই তো ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি, ভীষণ ক্লান্ত লাগছে। ক্লান্ত তো লাগবেই, যেভাবে জঙ্গলে দৌড়েছ। বাপরে, আমার দোষী রানী কিছুই ভয় পায় না। কত সাহসী হবে আমার বউ, ভাবতেই গর্ব হয় আমার। এত গর্ব করে লাভ নেই, ঘুমান। ঘুমালে শরীর সুস্থ হবে। ঘুম তো আসবে না মহারানী, তোমাকে খুব শীঘ্রই আমার করে নিয়ে আসবো। তখন সারাক্ষণ তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো। আমি তো ভেবেই রেখেছি বিয়ে করে 1 সপ্তাহ দরজা জানলা খুলবো না। চুপ করুন অসভ্য ডাক্তার, আপনার ঘুম না পেলেও আমার ঘুম পেয়েছে। রাখছি, ভালো থাকুন, গুড নাইট, আল্লাহ হাফেজ। আরে শুনবে তো আমার কথা। ধুর, কল কেটে দিল। কি আর করার, যাই আমিও ঘুমাই। বিছানায় শুয়ে কোলবালিশ জড়িয়ে ধরে নিষ্প্রভ মনে মনে বলে, কবে যে কোল বসিয়ে দেখাই তুমি থাকবে বউ। আচ্ছা, আমি কি লুচি হয়ে যাচ্ছি?
আগে তো এসব ভাবতাম না। ছি ছি ছি, তাহি ঠিকই বলে, অসভ্য ডাক্তার হয়ে যাচ্ছি আমি। আরে তাতে কি, আমি তো শুধু তাহির ক্ষেত্রে এমন একটু করি। আমার বউ, আমি যা ইচ্ছা করব, আরও লুচি পাওয়াটা হব, কিন্তু আমার বউ চাই চাই। কবে যে মহারানী বুঝবে? এসব ভাবনা চিন্তা করতে করতে ঘুমের রাজ্যে তলিয়ে যায় নিষ্প্রভ। সকালে 10:30টার কাছাকাছি ক্যাফেতে বসে আছে আলিশা ও আনান। মূলত তারা তাহির জন্য অপেক্ষা করছে। তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগমন ঘটে তাহির। তাহি এসে বসে টুকটাক কথা বলে কফি অর্ডার করে। কফি এলে কফিতে এক চুমুক দিয়ে বলে, এবার বলা শুরু করো, কি কি জানো তোমরা, আর কি কি ইনফরমেশন কালেক্ট করেছো? মির্জাপুরের নাম সাধারণত মির্জা জমিদারের কারণে হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি, মির্জা বাড়ির জমিদার বেঁচে নেই, তবে ওনার বংশধর মানে 2 ছেলে, আবার তাদের ছেলে মেয়ে আছে। তারা কেউ জমিদার বাড়িতে থাকে না, সবাই শহরে বাড়ি বানিয়ে বসবাস করছে। তবে বছরে তারা একবার সবাই একসাথে মির্জা বাড়িতে হাজির হয়, তখন সবাই একসাথে মিলে সময় কাটায়। মির্জা জমিদারের 2 সন্তান, আরিফ মির্জা ও আরিয়ান মির্জা। আরিফ মির্জার এক ছেলে, বর্তমানে সে একজন সফল বিজনেসম্যান, সবাই এক নামে চিনে। কি নাম সেই বিজনেসম্যানের? আরাধ্য মির্জা, আরিফ মির্জার একমাত্র সন্তান। আরিয়ান মির্জারও ছেলে আছে, এক ছেলে এক মেয়ে। আরাব মির্জা ও মেয়ে আরশি মির্জা। আরাধ্য মির্জা তার বাবা ও মাকে নিয়ে ঢাকা মিরপুরে নিজের বাড়িতে থাকেন। আরাব মির্জার মা নেই, নিজের বোন ও বাবাকে নিয়ে তিনিও আরাধ্য মির্জার বাড়ির পাশেই বাড়ি বানিয়েছেন, সেখানেই থাকেন। তবে তিনি বিদেশে বেশি যাতায়াত করেন। কেন করেন সেটা জানতে চাইলে আরাব মির্জা বলেছেন তিনি ব্যবসায়িক কাজে বিদেশে যাওয়া আসা করেন বেশি। তবে মজার ব্যাপার হলো, যেখানে আরাধ্য মির্জা এত বড় ব্যবসায়ী হয়েও মাসে একবারও বিদেশে যান কিনা সন্দেহ। মানে তিনি সব কিছু অনলাইনেই করেন, বিদেশে বেশি যান না। সেখানে আরাব মির্জা আরাধ্য মির্জার থেকে ব্যবসার তুলনায় একটু নিচুতে। সেখানে আরাব মির্জা এতবার বিদেশ যাতায়াত করেন। আরাফ মির্জার কোনো রেকর্ড আছে, মানে থানায় বা আইনি কোনো রেকর্ড? হ্যাঁ আছে। প্রায় 2 বছর আগে আরাব মির্জার ব্যবসায়িক মাল বহন করা ট্রাকে ড্রাগস পাওয়া গেছে। পরে তিনি বলেন এগুলো থাকে ফাঁসানোর জন্য, তার কোনো শত্রু করেছে। আর পরে এসব নিয়ে কোনো ঘাঁটাঘাঁটি হয়নি, টাকা খাইয়ে পুলিশের মুখ বন্ধ করে দিয়েছিলেন। ওকে, ধন্যবাদ। আমি খুব শীঘ্রই এই কেসের দায়িত্ব নিব, আর আমার সাথে তোমরা দুজনও থাকবে। শিওর ম্যাম, আমরা আপনার সাথে এই কেসে কাজ করতে চাই। শিওর ম্যাম, আমরা আপনার সাথে এই কেসে কাজ করতে চাই। তো ওই কথাই রইল, মোবাইলে যোগাযোগ হবে। আমিও 2 দিনের ভিতর পারমিশন নিয়ে এই কেস নিয়ে তদন্তের কাজে নামবো, তোমাদের জানাবো। ভালো থেকো। জি ম্যাম, আপনিও। জি ম্যাম, আপনিও। চেম্বারে রুগী দেখতে ব্যস্ত নিষ্প্রভ। ডাক্তারদের ছুটি নেই, এই রুগী দেখা তো লেগেই থাকে, সাথে সার্জারি তো আছেই। দুপুরে খাবারের সময় হয়ে গেছে, তাই নিষ্প্রভ আর একটা রুগী ডেকে খেতে যাবে। চেম্বারের দরজায় নক করলো কেউ। নিষ্প্রভ কাম বলে অনুমতি দিল। একটি মেয়ে এসে দাঁড়ালো। নিষ্প্রভ এক পলক তাকাতেই বলল, শিট। মেয়েটি বসলো। নিষ্প্রভ বলে, আপনার সমস্যা বলুন। মেয়েটির মুখ ওড়না দিয়ে ঢাকা ছিল। নিষ্প্রভের কথা শুনে মুখ থেকে ওড়না সরিয়ে দিল। নিষ্প্রভ মেয়েটির মুখের দিকে তাকাতেই চমকে উঠল। সারা মুখে মারের দাগ। আপনার এই অবস্থা কেন? শুধু মুখেই না, সম্পূর্ণ শরীরেও আছে। ফুল হাতা জামা পরার জন্য দেখতে পাচ্ছেন না। আপনার এই অবস্থা কে করেছে? সে অনেক কাহিনী। আগে আপনার মোবাইলটা দিন তো। মোবাইল দিয়ে কি করবেন? পুলিশকে ফোন করব। পুলিশকে ফোন করে কি করবেন আমাকে বলুন, আমি দেখি আপনার কোনো সাহায্য করতে পারি কি না। তখনই সেখানে তাহির আগমন ঘটে। চেম্বারের অন্য কারোর প্রবেশ ঘটেছে বুঝতে পেরে মেয়েটি আবারও নিজের মুখ ঢেকে নেয়। তাহি হুড়মুড় করে ঢুকে নিষ্প্রভের দিকে তাকিয়ে ভুরু কুচকায়। নিষ্প্রভের দিকে একবার, সামনে বসা মেয়ের দিকে একবার তাকায়। এখন তো খাবার টাইম ডাক্তার সাহেব, তাহলে আপনি এখনও রোগী দেখছেন কেন? হ্যাঁ, আসলে খেতেই যাচ্ছিলাম, তখনই এই মেয়েটি চলে আসে, তাই ভাবলাম দেখি তারপর যাই। তো দেখুন তাড়াতাড়ি, আমি আর আপনি একসাথে দুপুরে খাবার খাবো আজ। কিন্তু তাহি, তার আগে এই মেয়ের সমস্যা জানতে হবে। মেয়েটি এসেই বলেছে পুলিশকে ফোন করতে, আর মেয়েটির মুখে ও শরীরে মারের দাগ। হোয়াট? কোথায় দেখি তো। বলেই মেয়েটি পাশে এসে দাঁড়ালো তাহি।
মেয়েটি নিজের মুখ থেকে আবারও ওড়না সরায়। মুখ দেখে চমকে ওঠে তাহি। কত নিষ্পাপ একটা মেয়ে, কিন্তু মেয়েটির এই অবস্থা কেন? তোমার এই অবস্থা কেন? কে করেছে এসব? বলবো, আগে আমাকে পুলিশকে ফোন দিতে দিন প্লিজ। আমি একজন আইনের অফিসার হই, তুমি আমাকে বলতে পারো। হ্যাঁ বলুন, আপনার এই অবস্থা কে করেছে? আমরা সাহায্য করব আপনাকে। শুনুন তাহলে, আমি আরশি মির্জা, আরিয়ান মির্জার মেয়ে ও আরাফ মির্জার বোন। আমার বাবা ও ভাই অনেক খারাপ কাজ করে, আমি সেগুলো জানতে পেরে ওদের বাধা দেওয়ার চেষ্টা করি। তার জন্য ওরা আমাকে মেরেছিল। যে বাবা কখনো আমার গায়ে ফুলের টোকা দিত না, সেই বাবা আমাকে চাবুক দিয়ে মেরে এই অবস্থা করেছে। যেই ভাই আমার গায়ে কখনো হাত তুলতো না, সেই ভাই আমার গালে থাপ্পড় মেরেছে, মুখে ছুরি দিয়ে আঘাত করেছে, গাল দিয়ে রক্ত পড়েছে, তবুও ফিরে তাকায়নি আমার দিকে। আমি আজ অনেক কষ্টে পালিয়ে এসেছি, কোথায় যাব বুঝতে পারছিলাম না। হঠাৎ চোখ যায় হাসপাতালের দিকে, তাই আপনার চেম্বারে চলে আসছি। বলে ডুগরে কেঁদে ওঠে আরশি। অনেক কষ্টে নিজের কান্না আটকে রেখেছিল সে। নিষ্প্রভের চোখে মুখে বিস্ময়। এটুকু একটা মেয়েকে এত অত্যাচার করেছে, তাও কিনা নিজের বাবা ও ভাই। তাহি নিশ্চুপ হয়ে গেছে। এই তাহলে আরশি, আরশি মির্জা, যার কথা সকালে আনান ও আলিশা বলেছিল তাকে। তার মানে মির্জাপুরের এইসব ঘটনাগুলোর সাথে সত্যি মির্জা পরিবারের সম্পর্ক আছে। তুমি আরশি মির্জা, মানে মির্জা জমিদার বংশের ছেলে আরিয়ান মির্জার মেয়ে? হ্যাঁ, কিন্তু আপনি এত কিছু কি করে জানেন? সে অনেক কথা, ভালোই হলো তোমাকে পেয়ে গেলাম। কেস সলভ করতে সহজ হবে। কিসের কেস? গতকাল আমরা জঙ্গলে গিয়ে জেনেছিলাম না, ওখানের মানুষ কিডন্যাপ হতো, আর কয়েকদিন পরে ওদের শরীরের মূল্যবান জিনিসগুলো নিয়ে ফেলে দেওয়া হতো। হ্যাঁ, কিন্তু এর সাথে আরশির সম্পর্ক কি? সম্পর্ক আছে ডাক্তার সাহেব। আমি আজ আনন্দের সাথে মিট করেছি, সব কিছু জেনেছি। আর এখন আরশির কথা শুনে আমি শিওর এসবের সাথে আরাফ মির্জাও তার বাবা আরিয়ান মির্জা জড়িত। ঠিক আছে, সব কথা পরে হবে, আগে আরশির চিকিৎসা করতে হবে। তাই করুন। আরশি, তুমি কিছু খেয়েছো? তোমার মুখ দেখেই মনে হচ্ছে কিচ্ছু খাওনি। ডাক্তার সাহেব, আরশির চিকিৎসার ব্যবস্থা করুন, আর আগে ওর খাওয়ার ব্যবস্থা করুন। আরশিকে সুস্থ হতে হবে। কেটে গেছে 1 সপ্তাহ। আরশি মোটামুটি সুস্থ হয়ে গেছে, শরীরের ক্ষতগুলোও শুকিয়ে এসেছে। তাহি 2 দিনের মধ্যেই কেসের তদন্তের জন্য দায়িত্ব নিয়েছে। আনান ও আলিশাকে নিয়ে আরাফ মির্জা সব কিছু বিষয়ে তদন্ত করে জানতে পেরেছে আজ রাত 1টার দিকে সমুদ্র পথে অবৈধ মাল পাচার করা হবে। সে হতে পারে ড্রাগস বা মানুষের শরীরের বিভিন্ন অংশ, যেমন চোখ, কিডনি। আর এটাও জেনেছে যে ট্রলার দিয়ে মানুষ নিয়ে যাওয়া হবে। যাদের কিডন্যাপ করেছে তাদেরও নিয়ে যাওয়া হবে তাদের গুপ্ত আস্তানায়, যেখানে চোখ, কিডনি অপারেশন করে নেওয়া হয়। তাহি চাইলেই আরশের জবানবন্দি নিয়ে আরাফ মির্জা ও তার বাবাকে ধরে আনতে পারে, কিন্তু সেটা করবে না তাহি। সব কিছু হাতের মুঠোয় এনে হাতে নাতে ধরবে আরাফ মির্জা ও আরিয়ান মির্জাকে। আরাধ্য মির্জা ও আরিফ মির্জার চোখ ছলছল করছে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে আরশির দিকে। আরশিও ফুপিয়ে কেঁদে উঠছে বারবার। আরশির দিকে এগিয়ে আসলেন আরাফ মির্জা। তার একটা মেয়ের খুব শখ ছিল, কিন্তু সেটা পূরণ হয়নি। তিনি আরশিকে নিজের মেয়ের মতোই ভালোবাসতেন। চোখের পানি মুছিয়ে দিয়ে বুকে টেনে নিলেন আরশিকে। এবার আরশি শব্দ করে কেঁদে উঠল। অনেকক্ষণ পরে কান্না বন্ধ হলো আরশির, কিন্তু মাঝে মধ্যে ফুপিয়ে উঠছে। এবার তাহলে উঠি মিস্টার মির্জা। আপনাদের তো সবই বললাম, ওকে আগলে রাখবেন। কোর্টে আরশি হবে প্রধান সাক্ষী। এখন শুধু প্ল্যান মতো আরিয়ান মির্জাও তার ছেলেকে ধরার পালা। তাহির কথা শুনে আরাধ্য এগিয়ে এলো, বিনয়ের সাথে বলল, আপনাকে কি বলে ধন্যবাদ দিব বুঝতে পারছি না মিস তাহি। আমরা কখনো ভাবতেও পারিনি এমন কিছু একটা হবে বা হতে পারে। আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। আর শিকে আমি আর বাবা আগলে রাখবো, এবং কোর্টে আরশি অবশ্যই সাক্ষী দিবে। ওকে, আজ তাহলে আমি আসি, আমার কাজ আছে, বুঝতেই পারছেন। যে আপনার সময় নষ্ট করব না, আপনি আসতে পারেন। আরশির দিকে এক পলক তাকিয়ে টেক কেয়ার বলে চলে গেল তাহি।
আরাধ্য এগিয়ে এলো আরুষির দিকে, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল,